কোচিং সেন্টারের নাম পান্ডে কম্পিটিটিভ কোচিং। এটা অশোকনগর 2 নম্বর প্ল্যাটফর্মের পাশে। এখানে অফলাইনে প্রত্যেকটা কোর্সের জন্য ক্লাস করানো হয়। আমি নিজে ম্যাথের টিচার, এছাড়াও আরও ইংলিশের জন্য বা আদার্স যে সাবজেক্ট রয়েছে তার প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন ফ্যাকাল্টিজ রয়েছে। WBCS, রেল, সিজিএল, আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে যেমন WP মেইনস, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে এবং খুব সুন্দরভাবে সেগুলো মেনটেন করা হচ্ছে। তো তোমাদের যদি কারো মনে হয় যে না অফলাইন কোচিং নেবে, তাহলে আমাদের দেওয়া ফোন নম্বরের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস পেয়ে যাবে তোমরা। তো এখানে দেখো, আমি একটা জিনিস স্টুডেন্টদের মধ্যে ম্যাথ পড়াতে গিয়ে আমরা দেখতে পাই যে ম্যাথ নিয়ে ওদের ন্যাচারালি একটা ভয় থাকে। এই ভয় থাকারও একটা কারণ আছে, যে আমরা অ্যাকচুয়ালি যখন নিউ স্টুডেন্ট পাই সবসময় চেষ্টা করি একটা নির্দিষ্ট ওয়েতে গিয়ে তাদেরকে ম্যাথ পড়ানো। বাট যদি এই নির্দিষ্ট ওয়েতে গিয়ে যদি ম্যাথ না করায়, তখন সেই সাবজেক্টটা ভালো লাগবে না। তো সেক্ষেত্রে যে আমরা যদি সঠিক ওয়েতে ম্যাথ শিখি, তখন দেখবে সেটা করতে তোমার ভালো লাগবে, এবং ভালো লাগলে তখনই বেশি বেশি করতে ইচ্ছে করবে তোমার। তো আমাদের এই টাইপ ধরে ম্যাথ শেখা এবং সঠিক নিয়মে করা, তার সঙ্গে বাড়তি গিয়ে প্র্যাকটিস করা এবং ফাস্ট ক্যালকুলেশন করা, এগুলো ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে ফাস্ট নামানোর জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস মনে রাখবে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার কারণ হলো, এর একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে, যে সীমার মধ্যে তুমি থাকতে যদি করতে পারো ঠিকঠাকভাবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক সলভ করে আসো। এবং এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। প্রত্যেকটা নাম্বার একদম ঠিকঠাকভাবে তুলে আনতে পারবে। তো আমি আশা করবো যে তোমরা, আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যদি মন দিয়ে দেখো, এবং আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো যদি মন দিয়ে দেখো, তোমাদের এই ম্যাথ নিয়ে যে ভয়, সেই ভয় আমি কথা দিলাম এটা থাকবে না। তো সেগুলোকে মন দিয়ে দেখো এবং বাড়তি প্র্যাকটিস করে অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, কীভাবে করতে চাইছি সেটাকে ফলো করো। দেখবে আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো আজকের ক্লাস শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টার হবে পার্সেন্টেজেরই পার্ট 4, যেটা আমি একটা টাইপ নিয়ে আলোচনা করবো। যে কোনো একটা জিনিসের যেমন কি হয়, যে দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, তার ফলে আমরা যে সেই জিনিসটা যখন আমরা ব্যবহার করি, যে বাড়িতে বা বিভিন্ন সিঙ্গেল হোক যাই হোক ব্যবহার করি, তখন আমার যদি অতিরিক্ত টাকা না থাকে, তখন আমি কি করবো, সেই জিনিসের ব্যবহার কমিয়ে দেবো। যে দাম বাড়ার সঙ্গে ব্যবহারের কি পরিবর্তন হচ্ছে, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো এক দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। এক দাগে বলছি, চালের দাম 20% বৃদ্ধি পাওয়ার পরেও, তাহলে চালের দাম 20% বৃদ্ধি পাওয়ার পরেও একটি পরিবার চাল বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চায়। চাল বাবদ খরচই অপরিবর্তিত রাখতে চায়, তাহলে ওই পরিবারকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে। দেখো, যে দাম বেড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কি করেছে সে, খরচের অপরিবর্তন রেখেছে, মানে পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে দেখো, আমরা লিখতে পারি যে প্রথমে চাল বাবদ খরচ, এই প্রথমে চাল বাবদ খরচ আমরা 100 টাকা ধরে নিলাম। কত? 100 টাকা। এবার কি হয়েছে, চালের দাম 20% বৃদ্ধি পেয়েছে। এই যে 20% বৃদ্ধি পেল, দ্যাট মিনস আমরা লিখতে পারি দাম বেড়ে হলো। দাম বেড়ে কত হলো? 100 জায়গায় 20% বৃদ্ধি পাওয়া মানে কত হলো? 120 হবে। এবার দেখো, যে খরচ যেহেতু অপরিবর্তিত রাখতে হবে, দাম বাড়ার সঙ্গে সঙ্গে খরচও অপরিবর্তিত রাখতে হবে যেহেতু, তাহলে আমরা কি করব, যে প্রাথমিক মূল্যে ফিরে আসবো। দেখো এবার 120 রেসপেক্টে আমরা যদি প্রাথমিক মূল্যে আসতে চাই, তাহলে কত কমাবো? 20 কমাবো। এই যে 20 কমাতে হবে, এই 20 কার রেসপেক্টে কমাবো? আমরা 120 রেসপেক্টে কমাবো। তাহলে শতকরা কত কমাতে হবে সেটা বের করতে বলছি। অতএব আমরা একবারেই লিখতে পারি, এই 20 কমাবো কার রেসপেক্টে? 120 রেসপেক্টে। শতকরা মানে কত? ইনটু 100%। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে পাই 16.2/3%। তাহলে আমাদের এক্ষেত্রে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে? 16.2/3% কমাতে হবে। দুই দাগে বলছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে চিনির মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। এর ফলে একটি পরিবারের চিনি বাবদ খরচও 5% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ওই পরিবার চিনির ব্যবহার কি হারে কমিয়েছিল? দেখো, আগের অঙ্কটা আমরা করেছি যে খরচ অপরিবর্তিত থেকেছিল, বাট এবার দাম বাড়ার সত্ত্বে সত্ত্বে যে খরচের পরিমাণ একটু বেড়ে গেছে। তো প্রথমে তাহলে আমরা চিনি বাবদ খরচ সেই একই রকম ভাবে 100 ধরবো। চিনি বাবদ খরচ এটা কত? 100। এবার দেখো, এটা কি হলো? দাম বেড়ে হলো। দাম বেড়ে কত? 25% বৃদ্ধি পেয়েছে, মানে কত হবে? 125 টাকা হবে। এবার দেখো, আগে যেহেতু খরচ অপরিবর্তিত ছিল, এই জন্য আগে আমরা এই প্রাথমিক খরচেই চলে এসেছি। বাট এবার কি হলো? খরচের পরিবর্তন হলো। কিভাবে পরিবর্তিত হলো?
যে খরচ আগের থেকে 5% বৃদ্ধি পেয়েছে। এটা প্রথমে চিনি বাবদ খরচ 100 টাকা, তাহলে 5% বৃদ্ধি পেলে সেটা কত হবে 105। এই 105 মানটা এটা কি সেকেন্ড খরচ বা বর্তমান খরচ আমরা বলতে পারি। তো এবার দেখো যেহেতু এই খরচে এসে তোমাকে থামতে হবে, তার রেসপেক্টে আমরা ব্যবহার কমাবো। তো এবার এখান থেকে আমরা কোথায় আসবো, এই জায়গায় চলে আসবো। তাহলে 125 থেকে যদি 105-এ আসি তাহলে কত কমবে, 20 কমবে। অতএব আমরা লিখতে পারি যে 20 কার রেসপেক্টে কমবে, 125-এর রেসপেক্টে কমবে, বাই কত 125। কি হারে বলতে, শতকরা কত কমবে ইনটু কত 100%। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4, এখানে 5 দিয়ে কাটলে কত হয় 4 হয় 16%। তাহলে ওই পরিবার 16% চিনির ব্যবহার কমেছিল। যদি আগে কথার কথা 100 কেজি চিনি ইউজ করতো, তাহলে এখন ইউজ করে কত কেজি 84 কেজি, মানে এই হারে ব্যবহারটা কমেছিল। পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 3 দাগে বলছে তেলের বাজার মূল্য 10% হ্রাস পেয়েছে। তাহলে বাজার মূল্য কি 10% হ্রাস পেল, কিন্তু একটি পরিবার তেল বাবদ খরচে কোনো পরিবর্তন করতে চায় না, মানে বাজার মূল্য হ্রাস পাস করতেও সে আগের খরচই বহাল রাখতে চায়। এক্ষেত্রে ওই পরিবার তেলের ব্যবহার শতকরা কত বাড়াতে পারবে। তাহলে ভেরি সিম্পল ব্যাপার, দাম কমে গেল বাট খরচ আগে যা করতো এখন সেটাই করবে, দ্যাট মিন্স তার কি কনজাম্পশন বাড়াতে হবে। এবার এই যে কি হারে বাড়াবো, দেখে এক দাগের অঙ্ক এটা একই টাইপের, বাট শুধু কমা আর বাড়া আর কিছুই না। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রথমে তেল বাবদ খরচ 100, এবার কি দাম কমে হলো কত হলো 90 টাকা। এবার দেখো খরচ যেহেতু আমাদের এই আগের খরচে আমরা রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি 90 রেসপেক্টে আমরা ব্যবহার বাড়াবো। কত বাড়াতে হবে 10 বাড়াতে হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি কার রেসপেক্টে 90 রেসপেক্টে 10, এর জন্য বাই 90, শতকরা মানে কত ইনটু 100%। এটাকে ক্যান্সেল করো, 11 পূর্ণ 1/9%। তাহলে যে আগের থেকে 11 পূর্ণ 1/9% তেলের কনজাম্পশন বাড়াতে পারবে। চলো পরের নম্বরটা দেখে নেওয়া যাক। 4 দাগে বলছে ময়দার মূল্য 10% বৃদ্ধি পেয়েছে। এবার কি করলো, ময়দার মূল্য 10% বৃদ্ধি পেল, তা সত্ত্বেও একটি পরিবার ময়দা বাবদ খরচ 10% কমিয়ে দিয়েছে। এবার দেখো উল্টো ঘটনা ঘটছে, যে ময়দার দাম তো বেড়েছে, তা সত্ত্বেও কি করলো, যে দাম বেড়েছে সে ভয় পেয়ে আর খাওয়া কমিয়ে দিয়েছে, মানে খরচ কমিয়ে দিয়েছে কত 10%। এবার দেখো কোশ্চেনে চেয়েছে এক্ষেত্রে ওই পরিবার ময়দার ব্যবহার শতকরা কত কমিয়েছিল। তাহলে আমাদের ঠিক একই টাইপের, আমরা প্রথমে ময়দা বাবদ খরচটা আমরা দেখে নেব আগে। তাহলে প্রথমে ময়দা বাবদ খরচ কত 100, এবার দাম বৃদ্ধি পেল মানে দাম বেড়ে হলো, দাম বেড়ে হলো 110 টাকা, 10% যেহেতু দাম বেড়েছে। এবার দেখো ময়দা বাবদ খরচ কি করেছে 10% কমিয়ে দিয়েছে, মানে আগে যদি 100 টাকা খরচ করতো এখন কত খরচ করবে 90 টাকা খরচ করবে। তাহলে এটা এই যে 90 টাকা এটা হচ্ছে সেকেন্ড খরচ বা বর্তমান খরচ। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে বর্তমানে আলটিমেট খরচ যেটা রয়েছে সেই জায়গায় এসে আমাদের পৌঁছাতে হবে। এখানে দাম বেড়ে 110 হলো আর এখন খরচ করছে কত 90 টাকা, তাহলে এখান থেকে আমরা এই জায়গায় চলে আসবো। তো দেখো এখান থেকে কত কম, এটা 20 কম। অতএব আমরা লিখতে পারি যে 20 বাই কার রেসপেক্টে কম 110 এর রেসপেক্টে কম, শতকরা মানে কত ইনটু 100%। যে এই হারে কি করেছে ময়দার ব্যবহার কমিয়েছে। এটাকে ক্যালকুলেশন করো, 0 0 200/11 দ্যাট ইজ ইকুয়াল টু কত, একবার যায় 90 8 11 88 2/11 এত পার্সেন্ট। ওই পরিবার কি করেছিল আগের থেকে ময়দার কনজাম্পশন 18 পূর্ণ 2/11% কমিয়ে দিয়েছে, এটাই আনসার। চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 5 বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করা হলো, মানে একটা আয়তক্ষেত্রে কি হচ্ছে দৈর্ঘ্য 40% বৃদ্ধি পেয়েছে। ধরো এই একটা আয়তক্ষেত্র রয়েছে, এর দৈর্ঘ্য আগে যা ছিল ধরো না এটুকু বৃদ্ধি পেয়েছে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে চাইলে, মানে আগে যেমন আমরা কি করেছি যে খরচ অপরিবর্তিত রাখতে চেয়েছি, আর এখানে কি ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হবে। তার জন্য কি করতে হবে, যেহেতু এরিয়াটা সেম রাখতে হবে তখন এই প্রস্থের মানটা কমাতে হবে। তাহলে এটা যদি আমরা কমিয়ে দিই, ধরো এইটুকু আমাদের করতে হবে, মানে আলটিমেট ঘটনা হচ্ছে এটা যতটুকু বাড়লো
ঠিক এইটুকু আর এইটুকু একই থাকবে, মানে এটা যতটুকু ক্ষেত্রফল দৈর্ঘ্য বাড়লো তার রেসপেক্টে আমরা কি প্রস্থ কমাচ্ছি, তখন প্রস্থের মানটা দেখো এইটুকু চলে আসবে। মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য এটা ছবি এঁকে দিলাম। এবার তাকে আলটিমেট ঘটনা ঠিক আগের সঙ্গে আমরা রিলেট করবো। তাহলে আমাদের যে দৈর্ঘ্য প্রথমে কত ছিল 100 আমরা ধরে নেব। এবার সেক্ষেত্রে এটা বেড়ে কত হলো, 40% বাড়লো, মানে কত 140 হলো। তাহলে 140 হলো। এই যে 140 হলো, তাহলে এর রেসপেক্টে আমরা যে পূর্বের জায়গায় যাব, মানে ক্ষেত্রফল আগে যা ছিল তাই রাখবো, মানে খরচটাই আগেরটার সঙ্গে মেলাবো। খরচ অপরিবর্তিত ছিল মানে কি আগের জায়গায় আমরা ফিরে এসেছি, তার মানে এখান থেকে আমরা এই জায়গায় চলে আসবো। এখান থেকে আমাকে কত কমাতে হবে, 40 কমাতে হবে। অতএব আমরা লিখতে পারি 40 কমাবো কার রেসপেক্টে কমাবো, 140 এর রেসপেক্টে কমাবো। শতকরা মানে কত, ইনটু 100%। এটাকে ক্যালকুলেট করো, 2 7 200 বাই কত 7, 7 দুগুণে 14, থাকে এখানে 8 6 60 7 8 কত 56, 4 বাই 7। এক্ষেত্রে প্রস্থ এই যে আগে প্রস্থ ছিল এইটুকু, এবার প্রস্থ হলো এতটা, তাহলে শতকরা কত কমলো, 28 পূর্ণ 4/7% কমলো। এবার দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে যে এখানে ভাষা ভিন্ন বা টাইপ সেম, তোমাকে এই টাইপগুলো চিনতে হবে যে একই রকম প্রসেসে আমরা কি কি অঙ্ক করতে পারি। ভাষা ভিন্ন হতেই পারে বাট জিনিসটা কিন্তু একই। তো এই যে যে টাইপগুলো আমি পরপর বলছি যে তোমরা এগুলো খুব মন দিয়ে দেখবে, যে তাহলে কি হবে যে তুমি একই টাইপের অঙ্কগুলোকে রিলেট করে করলে তোমাকে অতটা মানে বেগ পেতে হবে না, খুব সহজ উপায়ে মনে রাখতে পারবে। চলো পরের অঙ্কটা দেখি। 6 দাগে বলছে একটি আহ 6 দাগে বলছে চকলেটের দাম 20% বৃদ্ধি পাওয়ার ফলে এক ব্যক্তি 160 টাকায় পূর্বের থেকে 8টি চকলেট কম পান। যেহেতু দাম বেড়ে গেছে একই টাকায় কি হবে, আগের থেকে কমই পাবে। তাহলে এখানে 20% দাম বেড়েছে, তার জন্য চকলেট 160 টাকায় কটা কম পাচ্ছি, 8টা কম পাওয়া গেল। তাহলে দেখো এখানে পার্সেন্টেজের পরিবর্তন কত হলো, 20%। তাহলে চকলেটের চেঞ্জ পরিবর্তন কটা হলো, 8টি হলো। তাহলে এর থেকে আমরা এই যে 20% এর সঙ্গে এটাকে আমরা কনভার্ট করতে পারি, ইকুয়াল দিতে পারি। কেন, কারণ এখানে পার্সেন্টেজ থেকে আমরা টোটাল চকলেটে কনভার্ট করব। তাহলে এখানে আমরা লিখতে পারি 20% ইকুয়াল টু কত, 8টি চকলেট। এবার দেখো পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কি জানি, সম্পূর্ণ মানে 100%। তাহলে 100% পেলে সেখানে তখন 100%-এ কতগুলি চকলেট হয়, সেই চকলেটের সংখ্যাই হবে কি বর্তমানে প্রাপ্ত চকলেট। তাহলে এখানে দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই, 20 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, ডিরেক্টলি আমরা কত পাচ্ছি, 100% পাচ্ছি। তাহলে এখানে 20 ইকুয়াল টু কত, 1 ইকুয়াল টু কত, 100 ইকুয়াল টু কত তোমাকে করতে হবে না। তাহলে আমাদের দরকার 100%, মানে 5 দিয়ে গুণ করলে আমরা 100 পেয়ে গেলাম। তাহলে যেহেতু ইকুয়াল সিম্বল রয়েছে, তাহলে ব্যালেন্স রাখার জন্য এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট 5 8 কত 40। বাট তুমি যখন জেনে যাবে যে এটাকে 5 দিয়ে গুণ করলে 100% হয়, তুমি এটুকু না লিখে ডিরেক্টলি এটাকেও একবারে 5 8 40 মুখে মুখে করে দিতে পারো। এই যে 40টি চকলেট, এতটি চকলেট বর্তমানে পাওয়া যায়। এবার দেখো এই যে যে এতটি চকলেট পাওয়া যায় কত টাকার জন্য, 160 টাকার জন্য। না, আমাদের একটা চকলেটের দাম বের করতে বলছে। এখানে দেখো দুটো কোশ্চেন, না দুটো কোশ্চেনে আমি করে দিয়েছি। এক নম্বর কোশ্চেনে বলছে যে প্রতিটি চকলেটের বর্তমান মূল্য। বর্তমান মূল্য মানে এই দাম বৃদ্ধি পাওয়ার পরে যে মূল্যটা হবে সেই মূল্যটা। আর আরেকটা কোশ্চেন কি করতে পারে, যে প্রতিটি চকলেটের প্রকৃত মূল্য, মানে পরীক্ষায় তোমার একটাই কোশ্চেন করবে, হয় এটা অথবা এটা। তাহলে বর্তমানটা যদি চাই তাহলে আমরা একবারেই কি করতে পারি, যে 160 টাকার জন্য টোটাল 40টা, তাহলে একটার দাম আমরা 40 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে একটার দাম পেয়ে যাবো। এটাকে 40 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে কাটাকুটি করলে কত হয় 4। মানে এই যে 4 টাকা, এই 4 টাকা হচ্ছে কি বর্তমান মূল্য একটা চকলেট। তাহলে এটা 1 নম্বরের আনসারটা হয়ে গেল এটা। এবার দেখো তোমার যদি এখান থেকে আমরা যেহেতু 20% দাম বাড়ার জন্য এত টাকা হয়েছে, তাহলে পূর্ব মূল্য যেতে গেলে আমরা পার্সেন্টেজ দিয়ে করতে পারি। বাট যেহেতু তোমাদের পরীক্ষায় কোশ্চেন একটাই করবে, যদি এই কোশ্চেনটা করে দেন এটা ঠিক আছে। আবার যদি এটা বাদ দিয়ে যদি তোমাকে কোশ্চেন করা হয় যে প্রতিটি চকলেটের প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য মানে কি দাম বৃদ্ধি পাওয়ার আগের মূল্য, মানে প্রথমে যে মূল্যটা ছিল, তাহলে আমরা প্রথমে কটা চকলেট পাই সেটা দেখি আগে। তাহলে 40টা যদি আমরা বর্তমানে পাই, তাহলে এর জন্য কি 8টি চকলেট কম পেয়ে 40টি হলো। তাহলে প্রথমে কটা পেতাম, 48টা পেতাম। তাহলে অতএব আমরা লিখতে পারি 2 নম্বরের সলভের ক্ষেত্রে লিখতে পারি যে প্রথমে চকলেট পেত 40 যোগ কত 8 ইকুয়াল টু 48টি।
এই 48টি চকলেট প্রথমে পেতো কত টাকার বিনিময়ে? 160 টাকার বিনিময়ে। তো আমরা লিখতে পারি যে 160 ভাগ কত 48। এটাকে দেখো 16 দিয়ে কাটাকুটি করলে এটা 30 হয়, আর এখানে কত হয়, সরি এখানে 10 হয়, আর এখানে কত হয় 3 হয়। তাহলে 10 বাই কত 3, এটাকে ক্যালকুলেট করো, 3 গুণ 1 বাই 3 টাকা। এখান থেকে দেখো দুটো উত্তর। আবার আমি আবারও বলছি যে যদি 1 নাম্বার কোশ্চেন করে তাহলে বর্তমান দামটা পাবো আমরা, এবং বর্তমান দামটা আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি। আর প্রকৃত মূল্য বা আগের ভ্যালুটা বের করতে চাইলে কি করব, তখন আমরা আগে যে আমরা 40টা, বর্তমানে যে আমরা 40টা চকলেট পেতাম, তাহলে পূর্বে কটা পেতাম? যেহেতু এখানে 8টি কম হয়ে 40টি হলো, তাহলে পূর্বে পেতাম আমরা কটা 48টি। বাট টাকা কিন্তু চেঞ্জ হয়নি, টাকা 160 টাকাই আছে। এই জন্য কি করলাম, 160 কে 48 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে সেই ভ্যালুটা কত পেলাম, 3 পূর্ণ 1 বাই 3 টাকা। তাহলে এখান থেকে আরেকবার বলছি, বর্তমান মূল্য একটা চকলেটের 4 টাকা, আর পূর্ব মূল্য কত, 3 পূর্ণ 1 বাই 3 টাকা। একই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো এটাই বলছে চালের মূল্য 12.5% হ্রাস পাওয়ার ফলে এক ব্যক্তি 480 টাকায়, তাহলে কত টাকায় 480 টাকায় হ্রাস পেয়েছে, কত 12.5% হ্রাস পেয়েছে। পূর্বের তুলনায় 2 কেজি চাল বেশি পায়। তো দেখো এখানে হ্রাস পেয়েছে কত 12.5%, তার জন্য চালের পরিবর্তনটা কত হচ্ছে, 2 কেজি চালের পরিবর্তন হচ্ছে। মানে 2 কেজি, যেহেতু দাম হ্রাস পেয়েছে তাহলে এখন কি হবে, 2 কেজি চাল বেশি পাবে। তাহলে কতটা বেশি পেলো, 2 কেজি। কারণ এই হ্রাসের জন্য এই চালটা অতিরিক্ত পাচ্ছে। এই জন্য আমরা লিখতে পারি 12 পূর্ণ 1 বাই 2% ইকুয়াল টু কত, 2 কেজি। এবার দেখো তোমাকে বের করতে হবে সে আগের মতো কত, 100%। বের করা মানে আমরা মোট চাল পেয়ে যাবো। তাহলে এখানে 12.5কে দেখো ডিরেক্ট যদি আমরা 8 দিয়ে গুণ করি, দেন আমরা 100% পেয়ে যাবো। তাহলে এটাকে যেহেতু 8 দিয়ে গুণ করলে 100% হচ্ছে, এটাকেও আমরা ব্যালেন্স রাখার জন্য 8 দিয়ে গুণ করবো ইকুয়ালের দুপাশে। তো অতএব এটা কত, 16 কেজি হচ্ছে। এই 16 কেজি যে চাল পেলাম, এই 16 কেজি চাল বর্তমানে পাওয়া যায়। তাহলে বর্তমান দাম যদি আমরা বের করতে চাই, তাহলে এই টোটাল টাকা কত, 480 টাকা। এই 480 টাকাকে যে এক দাগের কোশ্চেন যেটা বলা হয়েছে যে প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত, এটা বের করতে গেলে এই 400 টোটাল যে টাকা 480 টাকা, তাকে আমরা টোটাল চাল দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা কত হচ্ছে, 348 মানে 30 টাকা। তাহলে এই যে প্রতি কেজি চালের বর্তমান মূল্য কত হবে, 30 টাকা হবে। মানে এক দাগের উত্তরটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো ঠিক আগের মতো যে প্রতি কেজি চালের পূর্ব মূল্য, এখানে ভাষা কিভাবে চেঞ্জ থাকতে পারে। এখানে তোমাকে এটাও বলতে পারতো যে হ্রাসপ্রাপ্ত, বর্তমান মূল্য না বলে হ্রাসপ্রাপ্ত মূল্য বললো। সেই ক্ষেত্রে দেখো একই হবে, যে বর্তমান মূল্য বা হ্রাসপ্রাপ্ত মূল্য, বা বৃদ্ধি পেলে বৃদ্ধিপ্রাপ্ত মূল্য, এরকম ভাষা থাকবে। যাই হোক, তো এখানে সেকেন্ড যে উত্তরটা প্রতি কেজি চালের পূর্ব মূল্য, এই পূর্ব মূল্য যা, প্রকৃত মূল্য তাই। মানে এটা প্রথমে যে মূল্যটা ছিল। তাহলে এবার দেখো সেই আমরা প্রথমে তাহলে কত কেজি চাল পেতো সেটা বের করলেই আমরা প্রাথমিক মূল্য পেয়ে যাব। তাহলে এটার উত্তর যদি আমরা করি, তাহলে আগে যদি 16 কেজি চাল, বর্তমানে যদি 16 কেজি চাল পাওয়া যায়, তাহলে পূর্বে কত কেজি চাল পেতো, যে 2 কেজি চাল বেশি পেয়েছে। 2 কেজি চাল বেশি পেয়েই তো 16 কেজি হলো। তাহলে পূর্বে কত কেজি পেয়েছে, 14 কেজি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে পূর্বে চাল পেত 16 মাইনাস 2 ইকুয়াল টু কত, 14 কেজি। তাহলে এই 14 কেজি কত টাকার জন্য পেত, সেই একই টাকা 480 টাকার জন্য পেত। এই জন্য আমরা পূর্ব মূল্য যদি বের করতে চাই, অর্থাৎ আমরা একবারে লিখতে পারি যে 480 ভাগ কত, 14। এটাকে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটতে পারি। এটা কত হচ্ছে 60, এখানে কত হয় 24, 240। তাহলে কত হচ্ছে আলটিমেটলি, 7 দিয়ে ভাগ করে দাও। 3 সাথে কত 21 থাকে, এখানে 30, 4 সাথে 28, 2 বাই 7 টাকা। তাহলে পূর্ণ মূল্য কত হবে, 34 পূর্ণ 2 বাই 7 টাকা। এই একটা উত্তর পেলাম, আরেকটা এই উত্তরটা পেলাম। দেখো একই টাইপের অঙ্ক পর আমরা আগেরবার দাম কমেছিল, আগেরবার দাম বেড়েছিল, এবার কি দাম কমেছে, টাইপ সেম, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আরেকটা টাইপ বা এক্সট্রা আরেকটা করে দিলাম আমি। একই টাইপের আমরা আরেকটা অঙ্ক দেখবো। দেখো আরটাকে বলছে কলমের মূল্য 25% কমান হলে, তাহলে কলমের মূল্য কি করলো, 25% কমে গেল। একজন ছাত্র 1 টাকায় 2টি কলম বেশি পায়। এই যে 20% এর দাম কমলো, এই 20% দাম কমার জন্য 1 টাকার জন্য কটা বেশি পেলো, 2টি কলম বেশি, আগে থেকে বেশি পেলো। তাহলে 1 টাকায় বর্তমানে, দেখো আগের মতোই একই রকম কোশ্চেন, যে 1 নাম্বার কোশ্চেনে বলেছে যে তাহলে 1 টাকায় বর্তমানে কটি কলম পাওয়া যায়, এবং 2 নাম্বার কোশ্চেন কি বলে দিয়েছে, ওই 1 টাকায় পূর্বে কটি কলম পাওয়া যেত। ঠিক একই রকম ভাবে আমাদের আগের মতো আমরা রিলেশন দিতে পারি কি, 25% ইকুয়াল টু আমরা কত লিখবো, 2টি কলমের পরিবর্তন হচ্ছে, মানে 2টি কলম বেশি পাওয়া যায়। 25% ইকুয়াল টু কত, 2টি কলম।
তাহলে 100% মানে এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা 100% পেয়ে যাচ্ছি, এটাকেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে আমরা মোট কলমের সংখ্যা পেলাম কত 8টি। এই যে 8টি কলম, এই 8টি কলম বর্তমানে পাচ্ছি, সবসময় প্রথমে যেটা হবে মনে করবে এটা বর্তমানটা পাবো আমরা। তাহলে 1 টাকায় বর্তমানে আমরা কটা পাবো, 8টি কলম পাবো। এবার দেখো যদি তোমাকে যে পূর্বে কটা পাওয়া যেত বা অ্যাকচুয়ালি কটা পাওয়া যায়, তো সেই কোশ্চেন যদি করে যে সেকেন্ড কোশ্চেন যেখানে রয়েছে যে পূর্বে কটা কলম পাওয়া যেত, তাহলে এখন তো দুটো বেশি পেয়ে 8টি হলো, দুটো বেশি পেয়ে 8টি হলো, তাহলে পূর্বে কটা পাওয়া যেত, আরো দুটো কম পাওয়া যেত। তাহলে পরের আনসারটা আমরা কত পাবো, 8 মাইনাস 2 ইকুয়াল টু কত 6। তাহলে এটা হচ্ছে সেকেন্ড আনসার, এটা হচ্ছে কি ফার্স্ট আনসার। দেখো এর বাইরে এই টাইপের অঙ্ক থাকে না, তোমাকে এই দাম হয় বৃদ্ধি পেতে পারে, কম হতে পারে, তো তার রেসপেক্টে তোমাকে যা চাইবে ঠিক সেভাবেই বের করে নেবে। চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প করবে। মন দিয়ে দেখো এবং টাইপগুলো শিখে নাও, এই টিপসগুলো ফলো করলে দেখবে তোমাকে কম সময় নেমে যাবে। এবং এই যে টাইম সেভ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার ক্ষেত্রে। দেখো তুমি অঙ্ক সবই পারো বা টাইমের মধ্যে করে আসতে পারো, তার কোনো দাম নেই, তো তারপরে তোমাকে কি সঠিক ওয়েতে গিয়ে টাইম বাঁচিয়ে অঙ্ক করতে হবে। তো এগুলো মন দিয়ে দেখো এবং পরে ভিডিও করব, আশা করি সেগুলোও দেখবে তোমরা। তো তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। চলো টাটা।